ভারত রেল ট্রানজিট নেবে, তারপর রেলের দামি পণ্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল যুবক বাঙালি সেজে রেলে হামলা করবে, প্লিজ রেলে হামলা করবে, নিরাপত্তার সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা বাড়বে, দুর্গ হবে, তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর যেন ঘুরতে যাইতে না হয় পাসপোর্ট ছাড়া, আমাদের পাসপোর্ট যেন ঠিক থাকে। ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো, তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায় পাটায় ব্রিটিশদেরকে ভারত ছাড়া করলো। তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে, সুবেদারদেরকে ডেলে ডেলে ওয়াইন খাওয়াইলো, দুটো জাহাজ বেরানোর অনুমতি পেল। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইল, তারপর মালামাল রাখার ওয়ার হাউস, তারপর একদিন ওয়ার হাউসে চুরি হলো, ওয়ার হাউসে বাউন্ডারি দিল, ব্যবসা বাড়ল। তারপর ওয়ার হাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো, বাংলোর নিরাপত্তার পাহারাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো, এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে। হেলাল উদ্দিন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, দুর্নীতিবাজদের কথা বলছিলেন, দুর্নীতিবাজরা কি রেহাই পেয়ে যাবে কিনা একটা শঙ্কা আছে সবসময়, বা দুর্নীতিবাজরা ধীরে ধীরে আসলে তাদের ডালপালা গজিয়ে একটা বড় মহির হইতে তৈরি হয়েছে কেন? এটা তো সরকারের ব্যর্থতা। একটি সরকারের প্রধান কাজই দেশে দুর্নীতি বন্ধ করা। আমার মনে আছে 2004 সালে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 2004 সালে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। 2004 সালে দুর্নীতি দমন কমিশনটা 2004 সালে গঠন করা হয়েছে অ্যাক্টিভলি। আমি কয়েকদিন আগে দেখলাম যে দুর্নীতি দমন কমিশনের এক উপপরিচালকের দুর্নীতি ধরা পড়েছে। তার বিরুদ্ধে আবার দুদুকি মামলা করেছে, ধরা পড়েছে। দুর্নীতি কাকে দিয়ে ধরবে? সরকার চেষ্টা করতে পারে, চোরকে আপনি কতক্ষণ পাহারা দিবেন? একটি দেশে নির্বাচন, এককভাবে নির্বাচন করা যেরকম স্বৈরাচারী কায়দা, আবার একটি দল নির্বাচন বর্জন করা সেটাও স্বৈরাচারী কায়দা। আপনি গণতান্ত্রিক সরকারের জন্য আপনারা চিৎকার করেছেন, গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হুসাইন মাহমুদ এরশাদ জেলখানা বসে নির্বাচনে অংশ নিয়েছেন, জেলখানা বসে নির্বাচনে অংশ নিয়ে তিনি পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন। সেদিনে এদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে হুসাইন মাহমুদ এরশাদ একজন গণতান্ত্রিক নেতা। 1996 সালে তিনি আবার জেলখানা বসে আবার 5টি আসনে বিজয়ী হয়েছেন। এদেশের জনগণ আবার পুনরায় আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হুসাইন মাহমুদ এরশাদ দেশে গণতান্ত্রিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে তাকে এদেশের জনগণ 2বার 5টি আসনে বিজয়ী করে। তারপরে এখনও ওনার কথাটা একটু হাইসা খেলা বিএনপি আওয়ামী লীগ বলে। আমি এটা বুঝি না, বিএনপি কেন বলে আমি এটাই বুঝি না। বিএনপির চেয়ারম্যান জিয়াউর রহমান সাহেব তিনিও সেনাবাহিনীর প্রধান ছিলেন, এরশাদ সাহেবও সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনিও সেনা ছাউনির থেকে এসে ক্ষমতা নিয়েছেন, এরশাদ সাহেবও সেনা ছাউনির থেকে এসে ক্ষমতা নিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন ওনাকে। তো সুতরাং বিএনপি কেন এরশাদ সাহেবকে স্বৈরাচার বলবে? বিএনপির এখনও বড় বড় নেতারা চিৎকার করে বলে, কেন বলে, কী কারণে বলে? তারা গত পরশুদিন আমাদের লুটন ভাই ছিল টকশোতে, এখানে রবিউল সাহেব ছিলেন, রবিউল সাহেব বলে যে ওনার গণঅভ্যুত্থানে ওনার পতন হয়েছে। পতন আর ক্ষমতা হস্তান্তরের ডেফিনেশন জানতে হবে। যারা এখানে টকশো করতে বসে তাদেরকে পতন এবং হস্তান্তরের ডেফিনেশন জানতে হবে। হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছেন, বেগম খালেদা জিয়াও 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর একটি সংসদে একটি আইন পাশ করে তিনি পদত্যাগ করেছেন। তাকে স্বৈরাচার কেউ বলে? হ্যাঁ, কারা বলে? আওয়ামী লীগ বলে। মানে কি খালেদা জিয়া পতন হয়েছিল? না, আমি বলি আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্বৈরাচার বলে, আবার বিএনপি শেখ হাসিনাকে স্বৈরাচার বলে। একসময় 2 দল মিলে আমাদেরকে স্বৈরাচার বলতো, এখন আমাদেরটা কমে গেছে। আমি যে ব্যাপারে যে ব্যাপারে এখনো কথা হয়নি, একদম লেটেস্ট যে রাজনীতিটা, সেটা হলো 10টি চুক্তি ভারতের সাথে। ভারতের সাথে চুক্তি, এটা তো আপনি সমঝোতা স্মারক। হ্যাঁ, সমঝোতা স্মারক। নতুন চুক্তিও আছে 2টা, 3টা নবায়ন, 5টি এমইউ এবং 2টি নতুন চুক্তি। তো আমি ছোট্ট একটি মাঝখানে গল্প বলে লাস্ট সময়, পরে দরকার হলে সময় আমাকে কম দিবেন, আমরা পরে এসে আলোচনা করি, এ বিষয়ে আলোচনা করব। আমরা একটা বিরতি নিই। ঠিক আছে।
মোহাম্মদ হেলালুদ্দিন, আলোচনা শেষ করতে চাই। হেলাল ভাই, হাতে সময় নেই একদমই। আমরা আপনি ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতার কথা বলছিলেন, যে সমঝোতা যেটি বিরোধী পক্ষ সবসময় এটার বিরোধিতা করে আসছে, সব সমঝোতা কি সবসময় বিরোধিতা করা যায় কিনা? না, আমি বিরোধী না, আমি একটা ছোট্ট কথা বলি। 30 সেকেন্ড এটা ছোট ইতিহাস বলি। ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো, তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিঠে আপাটায় ব্রিটিশদেরকে বারস্তারা করলো। তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদেরকে ডেলে ডেলে ওয়াইন খাওয়াইলো, দুটো জাহাজ বেরানোর অনুমতি পেল। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়ার হাউস। তারপর একদিন ওয়ার হাউসে চুরি হলো, ওয়ার হাউসে বাউন্ডারি দিল, ব্যবসা বাড়লো। তারপর ওয়ার হাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো, বাংলোর নিরাপত্তার পাহারাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে। 200 বছরের গোলামির রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ বেরানোর ঘাট দিয়ে। ভারত রেল ট্রানজিট নেবে, তারপর রেলে দামি পণ্য বহন করবে। কিছু উচ্ছৃঙ্খল যুবক বাঙালি সেজে রেলে হামলা করবে, প্লিজ রেলে হামলা করবে, নিরাপত্তার সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা বাড়বে, দুর্গ হবে। তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর যেন ঘুরতে যাইতে না হয়। পাসপোর্ট ছাড়া আমাদের পাসপোর্ট যেন ঠিক থাকে। আমি আপনাকে বলি, আপনি বলেছেন দুর্নীতিবাজদের বিচার হবে কেন? जुल्म जब जब जुल्म करेगा सत्ता की हथियारों से चप्पा चप्पा गूंज उठेगा इनकलाब की नाड़ों से। যত পৃথিবীতে দুর্নীতিবাজ অত্যাচার দেখবেন, তাদের বিচার একদিন না একদিন হবে। নাইলে এই বেটার ছেলে ছাগল কিনতে যাবে কেন? আর সাদেক এগ্রো ফার্ম এই 15 লাখ টাকার ছাগলই তৈরি করবে কেন? সব কিন্তু আল্লাহরই হুকুম। সুতরাং আমি বলি, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদেরকে আশ্রয় দিয়ে